এরকম সেন্সিটিভ জায়গার মধ্যে এরকম একটা আগুন লাগা এটা খুব একটা কঠিন বিষয়। তো এটা দেখে স্পষ্ট যে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। সচিবালয়ের আগুনের কারণ জানতে 7 সদস্যের কমিটি, উপদেষ্টা পরিষদের জরুরি সভা। 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে জানালেন সৈয়দা রিজওয়ানা। 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা আগুন দিয়েছে অভিযোগ সার্জিসের। সরকারকে বিব্রত করতে অগ্নিকাণ্ড বলছে বিএনপি। শেখ হাসিনা ও শেখ রেহানার পূর্বাচলের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু। সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলা। পিলখানা হত্যাকাণ্ডের সন্দেহভাজনদের দেশে ফেরানোর উদ্যোগ নেবে কমিশন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় কনস্টেবল মুকুল কারাগারে। গোয়েন্দা সহায়তার নতুন দল গঠনের চেষ্টা চলছে, অভিযোগ রিজভির। দেশ নয়, আওয়ামী লীগ নিজেদের সাজিয়েছে বললেন জামায়াতের আমির। চোরাচালানের স্বর্ণ বহন করায় চট্টগ্রামে বিমান বাংলাদেশের উড়োজাহাজ জব্দ। 20টি স্বর্ণের বারসহ দুবাই ফেরত 2 যাত্রী গ্রেপ্তার। এবং বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে কোটি কোটি টাকা ব্যয় করলেও প্রচার বিমুখ বিসিবি। অনুশীলন শুরু হলেও ছবি সংগ্রহের সুযোগ নেই। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। 6 ঘন্টা পূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সচিবালয়ের 5 মন্ত্রণালয়। ঘটনা তদন্তে 7 সদস্যের কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তাদের প্রতিবেদন জমা দিতে হবে 7 কার্যদিবসের মধ্যে। নাশকতা কিনা কমিটি তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ঘাপটি মেরে থাকা আওয়ামী দালালরা নাশকতা করতে পারে সন্দেহ উপদেষ্টা আসিফ মাহমুদের। বুধবার রাত 1:52 প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ের নিরাপত্তা কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেউ দায়িত্ব পালনে ব্যস্ত, কেউ ছিলেন গভীর ঘুমে। সে সময় ঘটল সচিবালয়ের ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। আগুন লাগে 7 নম্বর ভবনের 6ম, 7ম, 8ম ও 9ম তলায়, যেখানে ডাক ও টেলিযোগাযোগ, শ্রম কর্মসংস্থান, স্থানীয় সরকার, যুব ক্রীড়া এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। ঘটনার কিছু সময় পর পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে 8টি ইউনিট, পরে আরও 11টি ইউনিট যুক্ত হয়। গভীর রাতে পুরো সচিবালয় এলাকা কালো ঘন ধোঁয়ায় ঢেকে যায়। ভবনের অনেক উঁচুতে আগুন জ্বলতে থাকায় বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। তাদের সঙ্গে যোগ দেন সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব ও এপিবিএন সদস্যরা। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। ওখানে তো কনফাইন্ড এরিয়া, রেস্ট্রিক্টেড এরিয়া, প্রত্যেকটা রুমই তো বদ্ধ অবস্থায় আছে, বন্ধ ছিল। গ্লাসগুলি লাগানো, ফলে বাইরে থেকে যখন আমরা টিটিএল লাগিয়েছি, বাইরে থেকে তো আমরা পানি দিতে পারি নাই। যদি গ্লাস খোলা থাকতো, ফলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে আমরা গ্লাস ভেঙে ভেঙে ভিতরে পানি দিয়েছি। সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে সন্দেহ দানা বাঁধছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিষয়টি নিশ্চিত হওয়া যাবে তদন্ত প্রতিবেদনের পর। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। নিজেদের মন্ত্রণালয় ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য শ্রম মন্ত্রণালয় থেকে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে গভীর রাতে আগুন লাগা, আগুন নেভাতে 6 ঘন্টা সময় নেয়া, সেসব মন্ত্রণালয়গুলোতে এমন গুরুত্বপূর্ণ নথি ছিল সেগুলো পুড়ে যাওয়া, এসব কিছু নিয়ে এখন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন কমিটি। এখন সব কর্মচারী-কর্মকর্তারা সে প্রতিবেদনের দিকে তাকিয়ে আছেন, কারণ তারা জানতে চান সচিবালয়ের মতো জায়গায় এত বড় আগুন লাগার ঘটনা কিভাবে ঘটলো, যা কখনো ঘটেনি। এসব দেখার জন্য হয়তো 7 কর্মদিবস অপেক্ষা করতে হবে সবাইকে। সচিবালয়ের সামনে থেকে শাহনাজ ইয়াসমিন, নিউজ 24। সচিবালয় যেখানে নিরবচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা, এমনকি সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত, তাহলে কি এখানে ভূত এসে আগুন দিয়েছে? এমনটাই মন্তব্য করেছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ। আর সাবেক মহাপরিচালক আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে হবে। সচিবালয়ের মতো জায়গায় যেখানে পুলিশ, সেখানে বিজিবি, যেখানে
আনসার, সেখানে ফায়ার, নিরচ্ছন্ন একটা ইয়ে আছে, নিরাপত্তা আছে, লোক ঢুকতে পারে না, ঢুকতে হলে পর আমি ঢুকতে বললে 20 প্রকার আমাকে চেক করা হয়, সেখানে রাত্রে একটা আগুন লাগবে কেমনে? ইটস এ বিগ কিউ। ফায়ার সার্ভিসে অবশ্যই সক্ষমতা বৃদ্ধি করতে হবে, পাশাপাশি খালি ফায়ার সার্ভিসের বাড়ালেই হবে না, প্রতিষ্ঠানদেরকে নিজেদের সক্ষমতা বাড়াতে হবে। এই যে একটা বড় কি পয়েন্ট ইনস্টলেশন, এখানে পানির কেন স্বল্পতা হবে? ওখানে আন্ডারগ্রাউন্ড পানির জন্য মজুদ আছে, ওটা কি তাহলে কি শেষ হয়ে গেছিল? ওইটাও তো খুঁটিয়ে দেখতে হবে। সচিবালয়ে অগ্নিকাণ্ডের উৎস ও কারণের বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বলে জানিয়েছে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সচিবালয়ের ভেতরে সিসি ক্যামেরার ফুটেজ দিয়ে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তারা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রীয় ভবন যমুনায় জরুরি বৈঠক করেছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন 3 উপদেষ্টা। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস জানতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত করে আগামী 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথির ডিজিটাল রেকর্ড থাকায় তা পুনরুদ্ধার করা সম্ভব। তবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রেকর্ড অ্যানালগ ছিল। যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে, সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সচিবালয়ের নিরাপত্তা রক্ষীরা বুধবার রাতে কর্মরত ছিলেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালাবে, আর সচিবালয়ের ভিতরে একটা ফায়ার ব্রিগেডের গাড়ি এবং লোক সবসময় থাকে। ওই গাড়িটি কিন্তু সবাই গাড়ি ওইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এই 7 নম্বর বিল্ডিং এর মাঝখানে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, সিসিটিভির ফুটেজ এরই মধ্যে তাদের হাতে এসেছে। সিসি ক্যামেরা ছিল এবং ওইগুলি সংগ্রহ করা হয়ে গেছে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি ষড়যন্ত্র এবং পরিকল্পিত। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড়ের সমন্বয়কদের সাথে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। বলেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণ কোনো দুর্ঘটনা নয়। এর আগে ঠাকুরগাঁওয়ে তিনি বলেন, হাসিনার অপকর্মের ফাইলগুলো নিয়ে বিচারের তদন্ত করায় পরিকল্পনা করে এই ঘটনাটি ঘটানো হয়েছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারে এখন এই অভ্যুত্থান এবং বিপ্লবের স্পিরিটকে ধারণ করে ওইভাবেই পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সুশীল গিরিকে দায়ী করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এমনটা উল্লেখ করে সরকারকে প্রশাসনে থাকা শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের আহ্বান জানান তিনি। কিন্তু সুশীলগিরি দেখিয়ে সরকার সেটি না করায় এমন পরিণতি। সরকারের কাছে অনুরোধ জানান দোসরদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আসার। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তিনি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের তরফ থেকে গুরুত্বপূর্ণ নথি চাওয়ার একদিনের মধ্যেই সচিবালয়ে আগুন লাগায় জনমনে সন্দেহ তৈরি হয়েছে। সচিবালয়ে আগুনের ঘটনায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনা অন্তর্বর্তী সরকারের জন্য বিব্রতকর। সচিবালয়ে আগুনের ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আগুনের ঘটনায় হতাহতদের জন্য শোক প্রকাশ করেন তিনি। পাশাপাশি নিহতের পরিবারসহ আহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সচিবালয়ে আগুনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি করার দাবি জানান। গতকাল শেখ হাসিনার এবং তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নিকাণ্ড এটা মানুষকে ভাবিয়ে তুলেছে, মানুষের মনে প্রশ্ন দেখা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আগুনের ঘটনায় জড়িত সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। এখনো ষড়যন্ত্রকারীরা থাকবে, এখনো ষড়যন্ত্রের জাল বিস্তার করবে, এখনো সচিবালয়ে আগুন লাগিয়ে দিবে, এখনো গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনাকে আবার ক্ষমতা আনার ষড়যন্ত্র করবে। এটা কোনোদিনও আমরা মেনে নেব না। সচিবালয়ে এখনো ফেসিবাদের দোসররা কিভাবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছে সেই প্রশ্ন তোলেন ফারুক। এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, সচিবালয়ে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। তার মৃত্যু মেনে নিতে পারছে না তার পরিবার, তার সহকর্মীরা। নিহত নয়নের গ্রামের বাড়ি রংপুরে চলছে শোকের মাতম। দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে নয়নের প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। বাতাস ভারী হয়ে উঠেছে সন্তানহারা মায়ের বুক ফাটা আর্তনাদে। সন্তানের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা নার্গিস বেগম। সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার সার্ভিস কর্মী সোহানুজ্জামান নয়ন। এই ঘটনা জানাজানির পর নিহতের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর ছড়ান আটপুনিয়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। মোবাইলে সন্তান নিহতের খবর পাওয়ার পর থেকে স্তব্ধ বাবাও। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে মাথায় হাত নয়নের বাবার। সুষ্ঠু তদন্তের পর বিচারের দাবি তার পরিবারের। যেহেতু সচিবালয় রক্ষা করতে মারা গেছে সাইফুল জামাই, ওখানে মারা যায় তাহলে কি নিরাপত্তা দিল তাদের? ওখানে আগুন নিবেছে, কিন্তু আইনের লোকেরা কেন করে বাধা দেয়নি? ট্রাক কেন আসছে? ট্রাক কেন আমার ভাই চাপা মারি দিছে? আমরা যথেষ্ট বিচার চাই এটার। এর আগে ঢাকার ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন হয়। সেখানেও তৈরি হয় আবেগঘন পরিবেশ। এই ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থতার দায় স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আমরা একটা হাই পাওয়ার তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটি খুব তাড়াতাড়ি রিপোর্টটা দিলে আপনারা জানতে পারবেন এটা সত্যবাদ কিভাবে এবং কেন এই ফায়ারটা সংগঠিত হয়েছে। নিহত নয়ন 2 বছর আগে ফায়ার সার্ভিসে যোগ দেন। দক্ষ কর্মী হওয়ার সুবাদে তাকে সম্প্রতি সিলেট থেকে তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়। কর্মদক্ষতার কারণে 2 বছরে স্থান করে নেন ফায়ার সার্ভিস স্পেশাল টিমে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ক্ষমতার অপব্যবহার আর দুর্নীতির মাধ্যমে রাজুক কর্মকর্তার সহায়তায় পূর্বাচলে 60 কাঠার প্লট বাগিয়েছেন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। এছাড়া প্রায় ৩,২০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থ কেলেঙ্কারির পর এবার পূর্বাচলে অবৈধভাবে প্লট দখলের অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং বোনের মেয়ে আজমিনা সিদ্দিকীর নামে পূর্বাচলে কূটনৈতিক জোনে 10 কাঠা করে মোট 60 কাঠা প্লট অবৈধভাবে বরাদ্দ নিয়েছেন তারা। বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ দুর্নীতির অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগ সাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহরে
নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই দিনে প্রায় ৩,২০০ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে মামলা করে দুদক। শুধু নসরুল হামিদ নয়, অর্থ কেলেঙ্কারির দায়ে তার স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। নসরুল হামিদ বিপু, সাবেক প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, ঢাকা এর বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে আজকে একটি মামলা রুজু হয়েছে। এদিকে সাবেক দুদক কমিশনার ও সাবেক বিচারপতি জহুরুল হকের দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। পাসপোর্ট জব্দ সহ দেওয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। শাহরিয়ার শমিক, নিউজ 24, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি, তবে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবির হেডকোয়ার্টারে প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম ফজলুর রহমান। বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় সংঘটিত হয় নারকীয় হত্যাযজ্ঞ। এ সময় হত্যা করা হয় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন সেনা কর্মকর্তা ও 17 জন বেসামরিক নিরীহ মানুষকে। এই হত্যাকাণ্ডের 15 বছর পর রহস্য উদ্ঘাটনের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন পিলখানায়, যার প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান বলেন, দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের অংশ বিডিআর হত্যাকাণ্ড হলেও এখনো কোনো দেশকে চিহ্নিত করেনি কমিশন। তবে তদন্তে ও নথিতে যেসব দেশের নাম আসবে সেটা জাতির সামনে পেশ করা হবে বলেও জানানো হয়। আমরা কোনো দেশকে আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্ভরভাবে আমরা অগ্রসর হতে চাই, এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। বলেন, 5 আগস্টের পরে সংশ্লিষ্ট ব্যক্তি যারা দেশ থেকে চলে গেছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন, আমরা জানি এতটুকু যে দেশে নাই, তারা কোথায় আছেন, কোন দেশে আশ্রয় নিয়েছেন, সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়, তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব, এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সট্রাক্ট করা সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য, তাদের স্টেটমেন্ট নেওয়ার জন্য। বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবার বিষয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ ও নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশাও প্রকাশ করেন কমিশনের চেয়ারম্যান। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। জুলাই বিপ্লব থামাতে আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর লাশ পোড়ানোর মামলায় পুলিশ কনস্টেবল মুকুলকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার সকালে পুলিশ কনস্টেবল মুকুলকে ট্রাইব্যুনালে হাজির করে গ্রেফতারি পরোয়ানা চায় প্রসিকিউশন। এরপর শুনানি শেষে আসামিকে গ্রেফতারের নির্দেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। গত 5 আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এই নৃশংসতার সঙ্গে কনস্টেবল মুকুল চোকদার জড়িত। বিবরণ থেকে স্পষ্ট তারা বলেছেন যে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল, এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয়। জুলাই আগস্টের বাংলাদেশে সংগঠিত যে নারকীয় হত্যাযজ্ঞ এবং নারকীয় বিভৎসতা, যেটা তদানীন্তন প্রধানমন্ত্রী সহ সরকারের উচ্চপদস্থদের নির্দেশে এই পুলিশ বাহিনী সংগঠিত করেছে, তার নৃশংসতার প্রমাণ এটা। সেই নৃশংসতার সাথে সরাসরি যে ব্যক্তি জড়িত, যে ব্যক্তি বর্গ জড়িত, তাদের মধ্যে 2 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে, এমন অভিযোগ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর। কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে বলে মন্তব্য করেন তিনি।
সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে। এই ঘটনা কিন্তু এদেশের মানুষ মেনে নেবে না। এই দেশে একটি প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, যে মানুষ যে দলকে পছন্দ করে তাকে তারা ভোট দেবে, যে মানুষ যে রাজনৈতিক দল গঠন করতে চায় তারা সেইভাবে রাজনৈতিক দল গঠন করবে। এখানে কোনো নির্দেশনা, এখানে কোনো হুমকি, এখানে রাষ্ট্রের কোনো খবরদারি থাকবে না। 15 বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে, এমনটি মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে খুলনার ডুমুরিয়ায় আয়োজিত পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। ভারতের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, বাংলাদেশের মানুষ বুক চিতিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে শিখেছে। এদেশের মানুষকে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে লাভ নেই। ভারতকে বাংলাদেশের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। একটা জাতিকে যদি দমায় রাখতে হয়, ধ্বংস করতে হয়, পদাবনত করতে হয়, তাহলে সেই জাতিকে ভেঙে টুকরা টুকরা করতে হয়। সেই কাজে আওয়ামী লীগকে দিয়ে করিয়েছে অন্যরা। আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি, বাংলাদেশের যারাই বসবাস করে, সে কোন ধর্মের এটা বড় কথা নয়, সে এই দেশের গর্বিত নাগরিক। সকল ধর্মের নাগরিকেরা এখানে সমান অধিকার ভোগ করবেন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে জানিয়েছেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন তিনি। বলেন, বিগত সময়ে যারা নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছে তাদের অবশ্যই বিচারের আওতায় আনা উচিত। তাদের শাস্তির বিষয়ে কমিশন প্রস্তাব করবে বলে জানান তিনি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে, ভোটার তালিকায় প্রবাসীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে, সর্বোপরি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে, যার মাধ্যমে জনগণের প্রতিনিধিরা শাসন কার্য পরিচালনা করবে জনগণের স্বার্থে এবং জনগণের কল্যাণে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের 20টি স্বর্ণের বার সহ 2 যাত্রীকে আটক করা হয়েছে। এরপর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। সকাল 9টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG148 ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায় আটককৃতরা। শুল্ক গোয়েন্দারা জানান, স্বর্ণগুলো বিমানের সিটের নিচে প্লাস্টিক টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় লুকানো ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে 2 কেজি 330 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দার কাছে হস্তান্তর করা হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী পর্যটকবাহী জাহাজ MV গ্রিন লাইন আটকা পড়েছে। জাহাজটিতে 71 জন পর্যটক আছে বলে জানা গেছে। সন্ধ্যা 7:30টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ইঞ্জিন বিকল হয়ে পড়ে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গ্রিন লাইন এন্ড কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান। জানান, এই অবস্থায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় নোঙর করা হয় জাহাজটি। পরে কক্সবাজার জেলা প্রশাসন 2টি বাস দিয়ে জাহাজে থাকা পর্যটকদের নিরাপদে কক্সবাজার শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। উদ্বোধন হলো কিউরিয়াসের 6ষ্ঠ আউটলেট। ক্রেতা চাহিদার উপর ভিত্তি করেই বড় পরিসরে কিউরিয়াস সেজেছে নতুন রূপে। বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কল্পন হোসাইন বলেন, কিউরিয়াসের পণ্যের গুণগত মান উন্নত, তাই আরও বড় পরিসরে কিউরিয়াসকে এগিয়ে নিতে এই আয়োজন। উদ্বোধনের প্রথম দিনেই দেখা মিলেছে বিপুল ক্রেতা সমাগম। নারীদের জন্য রয়েছে শাড়ি, কুর্তি, পুরুষদের জন্য রয়েছে পাঞ্জাবি থেকে শুরু করে শার্ট, ব্লেজার, টি-শার্ট। একই আউটলেটে মিলবে শিশুদের পোশাকও। আমরা একটু বড় পরিসরে এখানে ওপেন করছি। এখানে অল নিউ অ্যারাইভেল আছে এবং আমরা উইন্টারকে সামনে রেখে এখানে আমরা ডিসপ্লে করেছি এবং গ্রাহকদের জন্য এখানে 100% অফ আমরা ব্যবস্থা করেছি। প্রোডাক্ট রেঞ্জটা অনেক বৃহৎ, যার ফলে আমরা চেষ্টা করেছি আরেকটা দোকান দিয়ে আমাদের প্রোডাক্ট রেঞ্জের বেটার স্যাম্পলিং এখানে করতে, আর কি, যাতে মানুষজন এসে আরেকটু ওয়াইডার ভ্যারাইটি পায়। সিরিয়ার পশ্চিমাঞ্চলে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের অতর্কিত হামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 14 জন কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। এদিকে দেশটির ভবিষ্যৎ নিয়ে এখনই কিছু বলা উচিত হবে না বলছে ইরান।
এরই মধ্যে কুর্দি যোদ্ধাদের সিরিয়াতে পুঁতে ফেলার হুমকি দিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার সিরিয়ার বিদ্রোহী নেতৃত্বাধীন নতুন কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার ভূমধ্যসাগরীয় বন্দর টার্টাউসের কাছে অতর্কিত হামলা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীরা। এতে প্রাণ হারান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মী, হতাহত হন অনেকে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আসাদের ক্ষমতা ছাড়ার পর সিরিয়ার অনেক কিছুই ঘটছে, আরো বহু কিছু ঘটবে। ফলে এখনই দেশটির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত দেয়া হবে অপরিপক্ক কাজ। অন্যদিকে সিরিয়ার কুর্দি যোদ্ধারা অস্ত্র সমর্পণ না করলে তাদেরকে সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বিচ্ছিন্নতাবাদী খুনিরা হয় তাদের অস্ত্রকে বিদায় জানাবে, নয়তো তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। সন্ত্রাসী সংগঠনকে পুরোপুরি নির্মূল করার অঙ্গীকারও করেন তুর্কি প্রেসিডেন্ট। নিবির আমিন, নিউজ 24। বিপিএলকে জমকালো করতে ক্রিকেট বোর্ডের ব্যয় কোটি কোটি টাকা, অথচ সেই বিসিবি কিনা প্রচার বিমুখ। দলগুলো আনুষ্ঠানিক অনুশীলন শুরু করলেও ছবি সংগ্রহের সুযোগ নেই সংবাদকর্মীদের। কালো পর্দার আড়ালে প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা। মিরপুর স্টেডিয়ামে এমন ঘটনা এবারই প্রথম। বিপিএল দেশের ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন। দলগুলো প্রস্তুত তাদের সেরা ক্রিকেট উপহার দেওয়ার জন্য। কিন্তু বিপিএল মানেই শুধু খেলা নয়, এটি দলগুলোর প্রচারণা এবং স্পন্সরদের ব্র্যান্ডিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। অথচ কালো পর্দার আড়ালে ঢাকা পড়ে গেছে এই প্রচারণা। বিসিবি বরাবরই দাবি করেন গণমাধ্যম কর্মীরা বিসিবির স্টেক হোল্ডার, আর সেই গণমাধ্যম কর্মীদের অবস্থান কালো কাপড়ের অন্তরালে। যেখানে অনুশীলন করছেন খেলোয়াড়রা, সেই অনুশীলনের ফুটেজ সংগ্রহ করা যাচ্ছে না কালো কাপড়ের কারণে। প্রশ্ন উঠেছে, এমন আচরণে দলগুলো কি তাদের কাঙ্ক্ষিত কভারেজ পাবে? এছাড়া বিপিএল এর প্রতিটি দল চায় তাদের খেলোয়াড়দের অনুশীলনের মুহূর্তগুলো পৌঁছে যাক দর্শকদের কাছে। এই কভারেজ তাদের সমর্থকদের আরো কাছে নিয়ে আসে, অথচ বাস্তবে ভিন্ন চিত্র। এটা যদি পুরো টুর্নামেন্টে এরকম থাকে তাহলে এটা আসলে একটু অস্বাভাবিক। এবছর যেমন আপনার নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি এসেছে, তারা অবশ্যই চাবে যে তাদের প্রচার হোক, কিন্তু এভাবে কালো কাপড় দিয়ে যদি ঢাকা থাকে যে তাদের ক্রিকেটারদের প্র্যাকটিস গণমাধ্যম কর্মীরা সহজভাবে নিতে পারছে না, তার মানে কি? গণমাধ্যম যতটা ক্ষতিগ্রস্ত হবে আমার মনে হয় তার চেয়ে বিসিবির বেশি ক্ষতি হবে। কারণ আপনি দেখেন যে একটা কথা আছে না, প্রচারেই প্রসার। এ নিয়ে শুরুতে বিপিএল এর দলগুলোর উপর দায় চাপাতে চান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম, যদিও পরে জানান দেশের বাইরে তিনি। আমরা যা করে দিই সেটা তাদের জন্য। ইনডোরের মাঠকে পুরো কালো কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে। দেন ইট ইজ টিমস ডিসিশন, নট আওয়ার। ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক ভাই। তো ডেফিনেটলি কথা হলো, বাট আমি একদমই এটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কি অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না আসলে। দলগুলো কভারেজ চায়, এটি তাদের শক্তি। কালো পর্দার আড়াল থেকে এই বার্তা বিসিবির কাছেও পৌঁছানো জরুরি। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় 27 ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত রমনায় জাতীয় টেনিস কমপ্লেক্সে শাহজালাল ইসলামী ব্যাংক বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতা উপলক্ষে জাতীয় টেনিস কমপ্লেক্স রমনায় মিডিয়া ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস এবং উপব্যবস্থাপনা পরিচালক এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট এজেড খান সহ বাংলাদেশ টেনিস ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।